আসসালামু আলাইকুম। আরএল একাডেমি এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি মূলত সমন্বয় জাবেদা বোঝানোর জন্য চলে এসেছি। সমন্বয় জাবেদা বুঝতে চেয়েছে আমার প্রিয় একটি স্টুডেন্টস, রাহাত নাম, রংপুরে অবস্থান করতেছে ভর্তি কোচিং করার জন্য। কিন্তু যদিও সমন্বয় জাবেদার আলোচনা করতেছি, সমন্বয় জাবেদা একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমরা জাবেদা অধ্যায় পাবো সমন্বয়ে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র অধ্যায়ে আমরা সমন্বয় জাবেদা সম্পর্কে আলোচনা পাবো। তো আজকের আমার এই ক্লাসটি নবম দশম একাদশ দ্বাদশ এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করতেছেন সকলের জন্য উপযোগী হবে। আসুন আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের বোঝানোর টপিকস হচ্ছে সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদা বোঝানোর আগে আসলে জাবেদা কি সেই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই বা সহায়ক বই। জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, তবে পাকা বই সংরক্ষণের জন্য জাবেদা সহায়ক হিসাবে কাজ করে। তো জাবেদা ছকবদ্ধ অবস্থায় যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করে সাজিয়ে লেখা হয় তখন সেই বিষয়টাকে বলা হয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, জাবেদা করার জন্য মাস্ট বি আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় জানতে হবে। যদি আমি ডেবিট ক্রেডিট নির্ণয় না জানি তাহলে কিন্তু জাবেদা জানাটা আমার জন্য কঠিন হয়ে পড়বে। তো অলরেডি আমরা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্লাস দিয়েছি। তো আজকেও আমরা ডেবিট ক্রেডিটের আলোচনাও শিখবো, পাশাপাশি সমন্বয় জাবেদা জাবেদা সম্পর্কে ধারণা পাবো। তো জাবেদা জাবেদা মূলত দুই প্রকার। একটাকে বলা হয় বিশেষ জাবেদা আর একটাকে বলা হয় প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আবার 6 প্রকার। বিশেষ জাবেদা 6 প্রকার। একটাকে বলা হয় ক্রয় জাবেদা, একটাকে বলা হয় বিক্রয় জাবেদা, একটাকে বলা হয় ক্রয় ফেরত জাবেদা, একটাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা, আর একটাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা, আর একটাকে বলা হয় নগদ প্রদান জাবেদা। তারপরে আসতেছে যে জাবেদা আরেক প্রকার হচ্ছে প্রকৃত জাবেদা। আমি আবার বলতেছি, জাবেদা দুই প্রকার। একটাকে বলা হচ্ছে বিশেষ জাবেদা আর একটাকে বলা হচ্ছে প্রকৃত জাবেদা। এর মধ্যে বিশেষ জাবেদা হচ্ছে 6 প্রকার, যেটা আমি অলরেডি বললাম যে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এরপরে থাকতেছে আমাদের প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা আবার 5 প্রকার। একটাকে বলা হচ্ছে সংশোধনী জাবেদা, আর একটাকে বলা হচ্ছে সমন্বয় জাবেদা, একটাকে বলা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, একটাকে বলা হচ্ছে সমন্বয় জাবেদা, আরেকটাকে বলা হচ্ছে অন্যান্য জাবেদা। তো আমাদের নৈবিত্তিক সমাধান করার জন্য আমরা মনে রাখবো যে বিষয়গুলো ক্রয় বিশেষ জাবেদায় পড়বে সেগুলো প্রকৃত জাবেদায় পড়বে না, যেগুলো প্রকৃত জাবেদায় পড়বে সেগুলো বিশেষ জাবেদায় পড়বে না। তো বিশেষ জাবেদায় যে 6 প্রকার আছে, 6 প্রকার বাদ দিয়ে বাদ বাকি যত ধরনের জাবেদা আছে সবগুলোকেই আমরা বলবো প্রকৃত জাবেদা। তো আমরা জাবেদা সম্পর্কে সামান্য ধারণা পেলাম যে জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। আজকের আমাদের বোঝানোর টপিক হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা অবস্থান করতেছে প্রকৃত জাবেদায়। প্রকৃত জাবেদা এই 5 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে সমন্বয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে সমন্বয় জাবেদা খুব একটা কঠিন না, খুবই সহজ যদি আমরা বুঝতে পারি এবং একটু মনোযোগী হই। সমন্বয় জাবেদায় বেশি বিষয় নেই। সমন্বয় জাবেদায় মূলত দুইটি বিষয় আছে, একটি হচ্ছে ব্যয় এবং একটি হচ্ছে আয়। একটি হচ্ছে ব্যয় এবং একটি হচ্ছে আয়। তো সমন্বয় জাবেদা মূলত কি? সমন্বয় জাবেদা যে বিষয়টি একটি হিসাবকালে এখনো হিসাবভুক্ত হয়নি, হিসাবভুক্ত করতে হবে, সেই বিষয়টিকে বলা হয় সমন্বয় জাবেদা। সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা শেখানোর চেষ্টা করতেছি। তো দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানে ব্যয়ের বকেয়া হতে পারে, ব্যয়ের অগ্রিম হতে পারে, আবার অগ্রিম ব্যয়ের আংশিক ব্যয় হতে পারে। তদ্রূপভাবে একটি প্রতিষ্ঠানে আয়ের বকেয়া বা প্রাপ্য আয় হতে পারে, আয়ের অগ্রিম বা অনুপার্জিত আয় হতে পারে, আবার অগ্রিম আয়ের আংশিক আয় হিসাবে আয় হতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আয়ের বকেয়া বা প্রাপ্য আয় কি? আসলে আয়ের ক্ষেত্রে প্রাপ্য শব্দটা উচ্চারণ করা বা লেখা ভালো, কারণ আয় মানে আমরা সেবা দিয়েছি বা পণ্য দিয়েছি কিন্তু টাকা এখনো পাইনি, এটাকে বলা হয় প্রাপ্য, অর্থাৎ পাবো কিন্তু এখনো পাইনি, সেক্ষেত্রে প্রাপ্য শব্দটা লেখা ভালো হবে। কিন্তু আমি সাধারণভাবে বোঝানোর জন্য আপনাদের বলতেছি যে আয়ের বকেয়া বা প্রাপ্য আয়, আয়ের অগ্রিম বা অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় শব্দটা উচ্চারণ করতেছি এই জন্য যা আমরা এখনো উপার্জন করতে পারিনি, অর্থাৎ আমরা সেবা দেইনি বা পণ্য দেইনি কিন্তু টাকা আগাম নিয়ে নিয়েছি, বিধায় আমাকে লিখতে হচ্ছে অনুপার্জিত আয় আর অগ্রিম আয়ের আংশিক আয়। তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের সমন্বয় জাবেদা খুবই সহজ হবে। সমন্বয় জাবেদার ক্লাসটিকে দুইটি পার্টে বিভক্ত আমাকে করতে হবে। আজকে আমরা ব্যয়ের আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আয়ের আলোচনা করব, তাহলে আমাদের সমন্বয় জাবেদার আর সমস্যা ইনশাআল্লাহ থাকবে না, যদি আমরা ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করি এবং দেখি। তো সাথে থাকবেন, আমি আপনাদের সমন্বয় জাবেদা বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেছি যে একটা প্রতিষ্ঠানে যেহেতু ব্যয়ের বকেয়া হয় সেহেতু ব্যয়ের বকেয়ার আমাকে সমন্বয় জাবেদা দিতে হবে। তো আমরা লিখছি যে যদি ব্যয়ের বকেয়া হয় তাহলে সমন্বয় জাবেদা হবে সংশ্লিষ্ট ব্যয়সমূহ ডেবিট, সংশ্লিষ্ট বকেয়া বা প্রদেয় ব্যয়সমূহ ক্রেডিট। অর্থাৎ আপনার ব্যয় সংগঠিত হওয়া মানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আমরা অলরেডি ডেবিট ক্রেডিট নির্ণয় শিখছি। তো ব্যয় সংগঠিত হওয়া মানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আমি ব্যয় পরিশোধ করি
আর ব্যয় পরিশোধ না করি। তো আমরা যেহেতু ব্যয় পরিশোধ করিনি, এখানে ব্যয় পরিশোধ না করলেও আমার ব্যয় হয়েছে, বিধায় ব্যয় সমূহ ডেবিট এবং ব্যয়টি বাকি রাখার ফলে আমার দায়ের সৃষ্টি হয়েছে। দায়ের সৃষ্টি হওয়া মানে দায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া, দায় বৃদ্ধি পাওয়ার কারণে হয়েছে ক্রেডিট। আমি একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি। মজুরি বকেয়া 2000 টাকা। এখানে হিসাব খাত হচ্ছে একটি মজুরি হিসাব, আর একটা হচ্ছে বকেয়া অথবা প্রদেয় মজুরি হিসাব। মজুরি হিসাব এবং বকেয়া বা প্রদেয় মজুরি হিসাব। তো আমরা জানি যে ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা অলরেডি শিখতেছি যে সম্পদ ব্যয় উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। আয় মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে ডেবিট। আমাদের ব্যয় সংগঠিত হয়েছে, আমরা ব্যয় পরিশোধ করি আর না করি, ব্যয় তো সংগঠিত হয়েছে, এই জন্য ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বিদায় মজুরি হিসাব ডেবিট। আর ব্যয়টা পরিশোধ না করার দরুন দায়ের সৃষ্টি হয়েছে এবং দায়ের সৃষ্টি হওয়া আমরা দায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া, বিদায় বকেয়া বা প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সূত্রে লেখা আছে সংশ্লিষ্ট ব্যয় সমূহ। আসলে সূত্র লেখার জন্য তখন নির্দিষ্ট করে কোনো ব্যয় বোঝানো যাবে না, সমস্ত ব্যয়কে বোঝানো হয়েছে। অর্থাৎ এইখানে আমি উদাহরণ দিচ্ছি যে মজুরি বকেয়া 2000 টাকা, বিধায় আমি লিখছি মজুরি হিসাব ডেবিট, প্রদেয় মজুরি বা বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। ঠিক তেমনি ভাড়া বকেয়া থাকতে পারে, যদি ভাড়া বকেয়া থাকে তাহলে আমাকে লিখতে হবে ভাড়া হিসাব ডেবিট বকেয়া বা প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট। যদি বেতন বকেয়া থাকে তাহলে লিখতে হবে বেতন হিসাব ডেবিট বকেয়া বা প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। এইরকম যত ধরনের ব্যয় আছে আমরা এই সূত্র দিয়েই সমন্বয় জাবেদা করতে পারবো ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আবার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয়ের অগ্রিম হতে পারে। যদি ব্যয়ের অগ্রিম হয় তাহলে সমন্বয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি ব্যয়ের অগ্রিম হয় সেক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে সংশ্লিষ্ট অগ্রিম ব্যয়সমূহ ডেবিট, সংশ্লিষ্ট ব্যয়সমূহ ক্রেডিট। আসলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমি আগেই বলেছি যে ক্লাস নিয়মিত দেখবেন, তাহলে ক্লাস চলাকালীন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় বা জাবেদা করার সময় 4টি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে ব্যয়ের অগ্রিম সম্পদ, ব্যয়ের বকেয়া দায়, আয়ের বকেয়া সম্পদ, আয়ের অগ্রিম দায়। যদি আমরা এই 4টি বিষয় মনে রাখতে পারি তাহলে জাবেদা আমরা বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদাতে মোট পাচ্ছি 6 এবং 5 11 প্রকার। 11 প্রকারের কোনো জায়গায় আমাদেরকে আটকাইতে পারবে না। তো ব্যয়ের অগ্রিম সম্পদ, ব্যয়ের অগ্রিম সম্পদ অর্থাৎ আমি এই প্রতিষ্ঠানটার বাসা ভাড়া নিয়েছি, কিন্তু বাসার মালিককে বাসা ব্যবহার করার পূর্বেই আগাম টাকা দিয়েছি, তো আমার আমানত তার কাছে জমা আছে, বিধায় এটাকে আমাকে সম্পদ হিসেবে ধরতে হবে এবং এতে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। এই জন্য বলা হচ্ছে ব্যয়ের অগ্রিম সম্পদ, এবং সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট। আর ব্যয় যেহেতু সংগঠিত হয়নি, ব্যয় সংগঠিত হলে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আর ব্যয় সংগঠিত যদি না হয় তাহলে ধরতে হবে ব্যয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে। তো ব্যয়ের সূত্র দেওয়া আছে, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট। আমরা যেহেতু আগাম ভাড়া দিয়েছি বা আগাম বেতন দিয়েছি বা আগাম মজুরি দিয়েছি কিন্তু এখনো সার্ভিস নেইনি, সেহেতু ধরতে হবে যে ব্যয় আমার এখনো সংগঠিত হয়নি, অর্থাৎ ব্যয়ের পরিমাণ হ্রাস পেয়েছে। তাই এখানে লেখা আছে সংশ্লিষ্ট অগ্রিম ব্যয়সমূহ ডেবিট, সংশ্লিষ্ট ব্যয়সমূহ ক্রেডিট। একটি উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে বিষয়টি। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান 5000 টাকা। সেক্ষেত্রে আমাদের সমন্বয় জাবেদা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান 5000 টাকা। এখানে হিসাব খাত হচ্ছে একটা অগ্রিম বেতন হিসাব আর একটা হচ্ছে বেতন হিসাব। অগ্রিম বেতন আমি একটু আগেই বললাম যে ব্যয়ের অগ্রিম সম্পদ, সম্পদ সৃষ্টি হওয়া মানে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়া, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে সেহেতু অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। এরকম করে আমরা মজুরি অগ্রিম প্রদান করতে পারি, ভাড়া অগ্রিম প্রদান করতে পারি,
আরো অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলো আমরা অগ্রিম প্রদান করতে পারি। যদি ব্যয়ের অগ্রিম হয় সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সংশ্লিষ্ট অগ্রিম ব্যয়সমূহ ডেবিট, সংশ্লিষ্ট ব্যয়সমূহ ক্রেডিট। এটির একটি উদাহরণ দিলাম। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান 5,000 টাকা, এক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা সাথে থাকবেন, আমরা আজকে ব্যয়ের আরেকটা অংশ আছে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করি। যদি অগ্রিম ব্যয়ের আংশিক ব্যয় হিসাবে বিবেচিত হয় অথবা মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে সমন্বয় জাবেদা হবে। বিষয়টা আসলে একটু ক্লিয়ার করা দরকার, আমি একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি। হিসাবকাল 2024, আমরা জুলাই মাসে বাসা ভাড়া বাবদ 1 বছরের টাকা বাসার মালিককে অগ্রিম প্রদান করলাম। আমি আবার বলছি, হিসাবকাল 2024 ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে 2024 সালে জুলাই মাসে আমি বাসার মালিককে 1 বছর অর্থাৎ 12 মাসের টাকা অগ্রিম প্রদান করলাম। আমাদের হিসাবকাল শেষ হয় ডিসেম্বর, 31শে ডিসেম্বর। তো সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ আমাদের 5 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অর্থাৎ ভাড়া বাবদ আমি প্রতি মাসে যদি ধরি 5,000, তাহলে 12 মাসে ওনাকে অ্যাডভান্স করছি 5 × 60,000, তার মধ্যে অলরেডি 5 মাসের মেয়াদ শেষ হয়েছে, অর্থাৎ আমার অগ্রিম ব্যয়ের আংশিক এখানে ব্যয় হিসাবে পরিগণিত হবে। এরকম করে বেতন বা ভাড়া বা মজুরি বা আরো অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলো যদি অগ্রিম প্রদান করা হয় এবং মেয়াদ শেষ হয়, তার মানে ধরতে হবে আমাকে অগ্রিম ব্যয়ের আংশিক কি হয়েছে, ব্যয় হিসেবে পরিগণিত হয়েছে। যদি অগ্রিম ব্যয়ের আংশিক ব্যয় হিসেবে পরিগণিত হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমার অগ্রিম ব্যয় নামক সম্পদের পরিমাণ কমে গেছে, পাশাপাশি আগে ব্যয় হয়নি এখন ব্যয় হয়েছে। তো ব্যয় হওয়ার কারণে আমাকে লিখতে হবে সংশ্লিষ্ট ব্যয় সমূহ ডেবিট এবং সংশ্লিষ্ট অগ্রিম ব্যয় সমূহ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা দ্বিতীয় জাবেদাটি বুঝতে পেরেছি তারা একটু যদি আমরা মাথা খাটাই তাহলে তৃতীয় জাবেদাটা করতে আর আমাদের তেমন কোনো সমস্যা হবে না। যেমন আমরা দ্বিতীয় জাবেদায় লিখছি সংশ্লিষ্ট অগ্রিম ব্যয়সমূহ ডেবিট, ব্যয়সমূহ ক্রেডিট। আসলে সেখানে ব্যয়টা অগ্রিম আকারে ছিল এবং ব্যয় সংগঠিত হয়নি। এখন আমরা যে তথ্যটা নিয়ে কাজ করতেছি সেখানে কিন্তু ব্যয় সংগঠিত হয়েছে। যখন ব্যয় সংগঠিত হয়নি সেটা যা হবে, ব্যয় সংগঠিত হলে তার বিপরীতটা হবে। তাছাড়াও ব্যয় সংগঠিত হওয়ার কারণে ব্যয় হয়েছে, অর্থাৎ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বিধায় ব্যয় সমূহ ডেবিট, এবং অগ্রিম এই ব্যয় সংগঠিত হওয়ার কারণে অগ্রিম ব্যয় নামক সম্পদের পরিমাণ কমে গিয়েছে, বিধায় সংশ্লিষ্ট অগ্রিম ব্যয় সমূহ ক্রেডিট। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো যাচ্ছে যে ভাড়া বাবদ 12 মাসের 60,000 টাকা প্রদান, যার 5 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ভাড়া বাবদ আমরা অগ্রিম দিয়েছিলাম 60,000 টাকা, যার 5 মাসের মেয়াদ শেষ হয়েছে। তো 12 মাসের দেওয়ার কারণে 5 × 12 = 60, প্রতি মাসে 5,000, আর 5 মাসের হওয়ার কারণে 5 × 5 = 25,000 টাকার মেয়াদ শেষ হয়েছে। এখানে সমন্বয় জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট 25,000 এবং অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 25,000। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যে যদি অগ্রিম ব্যয়ের আংশিক ব্যয় হিসাবে বিবেচিত হয় তাহলে যে অংশটুকু ব্যয় হয়েছে সেই অংশটুকু দ্বারাই আমাকে এই জাবেদাটা দিতে হবে। এখানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং অগ্রিম নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট আর অগ্রিম নামক সম্পদ হ্রাস পাওয়ার কারণে ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে থাকবেন। আমাদের সমন্বয় জাবেদার আরেকটি বিষয় হচ্ছে আয়ের বকেয়া, আয়ের অগ্রিম এবং অগ্রিম আয়ের আংশিক আয় হিসেবে বিবেচিত হয়। এটি আমরা পরবর্তী ক্লাসে দিব। এই ক্লাসগুলো নিয়মিত দেখবেন, সাথে থাকবেন এবং শেয়ার করবেন। আজকের আমার ক্লাসটি আমি আবার বলতেছি যে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের জন্য অনেক উপযোগী। পাশাপাশি আপনারা শেয়ার করবেন আমার এই ক্লাসগুলো এবং কমেন্ট করে প্রয়োজনীয় মূল্যবান মতামত দিবেন, এবং যদি কোনো কিছু শিকার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।